আপনারা কি স্ক্রিনটা ঠিকঠাক দেখতে পাচ্ছেন? সাদা স্ক্রিন? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা একটু মিউট করে রাখবেন ইনশাআল্লাহ। আমি যেকোনো টপিক বোঝানোর পরে ইনশাআল্লাহ আপনাদের থেকে প্রশ্ন নিব। তো যাই হোক, আল্লাহর রহমতে আজকে আমরা আপনাদের সাথে সরাসরি ২য় নাম্বার ক্লাসে আছি। তো ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আপনাদের। তো আপনাদের উদ্দেশ্যে আজকে আমি কোরিয়ান ভাষায় যে ২ ধরনের গণনা আছে তার মধ্যে থেকে এক ধরনের গণনা আছে সাইনো কোরিয়ান, যেটা একটু সহজ মনে হয় আর পিওর কোরিয়ানটা একটু কঠিন মনে হয়। আপনারা জানেন যে পিওর কোরিয়ানটা মূলত কোরিয়ানদের নিজস্ব গণনা, তারা নিজেরা আবিষ্কার করছে। আর সাইনো কোরিয়ান যে গণনা এটা ধরতে পারেন যে এটা এক ধরনের হালাত করা, অন্যদের থেকে নেয়া বলতে পারেন। তো যাই হোক, যেখান থেকে নেয় নিক সেটা বড় বিষয় না। আমরা মূলত শিখবো এটা খুব সহজ পদ্ধতিতে। অনেকে হয়তোবা আপনারা আছেন যে খুব সুন্দরভাবে পারেন, আবার অনেকে আছেন হয়তোবা পারেন বাট চট করে ধরলে আপনি বলতে পারেন না। ঠিক আছে? তো আপনি চট করে ধরলে যেন বলতে পারেন, সেই পদ্ধতিটাই আমি আজকে শেখানোর চেষ্টা করব এবং ইনশাল্লাহ যদি কেউ একদম জিরো থাকেন অর্থাৎ গণনা পারেন না, তাকে আজকে ইনশাল্লাহ গণনা শেখায় এই ক্লাস থেকে ছাড়বো ইনশাল্লাহ। তার মুখ থেকে আমি শুনবো যে আসলে আপনি শিখতে পারলেন কিনা আমার এই ক্লাস পরে। এখন কথা হচ্ছে যে আজকে আপনাদের জন্য এই যে গণনাটা রাখলাম, কেন রাখলাম? দেখেন, এই সাইনো কোরিয়ান বলেন আর পিওর কোরিয়ান বলেন, এই গণনা থেকে অনেক ধরনের প্রশ্নকে হেল্প করে, অর্থাৎ বলতে পারেন অনেকগুলো প্রশ্নের সাথে মিক্সার হয়ে এই জিনিসটা হেল্প করে। কেমন? দেখেন, আপনি যখন একটা ঘড়ি সমাধান করতে যাবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু সাইনো কোরিয়ান পিওর কোরিয়ান দুইটাই জানতে হবে। এরপরে আপনি যদি ক্যালেন্ডার সলভ করতে যান সেক্ষেত্রে আপনাকে সাইনো কোরিয়ান জানতে হবে। এরপরে আপনি যদি দেখা যাচ্ছে প্রেসক্রিপশন বলেন, প্রেসক্রিপশনের কোশ্চেন গুলো সলভ করতে গেলেও আপনার এই পিওর কোরিয়ান সাইনো কোরিয়ানের দরকার হয়। এরপরে আসেন, আপনার এককের কোশ্চেন যদি সলভ করতে যান সেক্ষেত্রে আপনাকে সাইনো কোরিয়ান পিওর কোরিয়ান লাগে। তো দেখেন, এই গণনাটা আপনাকে বিভিন্ন ক্ষেত্রে লাগতেছে। আরেকটা আছে দামের ক্ষেত্রে বা রসিদের ক্ষেত্রেও মূলত এই সাইনো কোরিয়ানটা লাগে। তাহলে এতগুলো জিনিসের ক্ষেত্রে মূলত যদি এই সাইনো কোরিয়ান বা পিওর কোরিয়ানটা লাগে তাহলে অবশ্যই এটা শেখা দরকার। এবং এটা কিভাবে শেখা দরকার সেটা হয়তো বা আপনারা অনেকেই পারেন বাট আরো শক্তিশালী, মানে একবারে সেই রকম ভাবে শিখতে হবে যাতে আপনাকে ধরার সাথে সাথে আপনি বলে দিতে পারেন। তো আমি সেই পদ্ধতিটাই আপনাদের শেখানোর চেষ্টা করব। আপনারা জানেন হয়তোবা লক্ষ্যের উপরে হয়তোবা কোরিয়ান ভাষায় পরীক্ষায় আসে না গণনা। তারপরে আমরা ইনশাআল্লাহ কোটি পর্যন্ত আপনাদের শেখানোর চেষ্টা করব এবং সবচাইতে সহজ মাধ্যমে এবং ব্যতিক্রম মাধ্যমে শেখানোর চেষ্টা করব। আশা করি সাথে থাকবেন পুরো ক্লাসটি জুড়ে। তো দেখেন, আমরা আজকে শিখবো হচ্ছে কোরিয়ান ভাষায় যেহেতু ২ ধরনের গণনা আছে, আমরা শিখবো আজকে কি সাইনো কোরিয়ান। তো দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে লিখছি সাইনো কোরিয়ান। তো আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ সাইনো কোরিয়ান গণনা। তো সাইনো কোরিয়ান গণনা শেখার আগে আমি আপনাদেরকে বলবো যে সাইনো কোরিয়ানের গণনা শিখতে হলে একটা গল্প শিখতে হবে। তো গল্পটা আমি বলবো বাট তার আগে আমি আপনাদেরকে এই গণনা অর্থাৎ আমাদের ভাষায় বা ইংলিশ ভাষায় যে গণনাটা আছে বা ১ ২ আছে 1 2 3 4 এভাবে আগে লিখে নেব এবং সেটার পাশে কোরিয়ান ভাষায় সেই গণনাটা লিখব। লেখার পরে আমি উচ্চারণটা ক্লিয়ার করে দেওয়ার পরে ইনশাআল্লাহ আপনাদেরকে শর্টকাট পদ্ধতি শিখিয়ে দেব কিভাবে মনে রাখবেন, আপনাকে চট করে ধরলে যেন আপনি বলে দিতে পারেন। তো সেই পদ্ধতিটা শেখানোর চেষ্টা করব। দেখেন, প্রথমে আপনারা জানেন যে ১ ইংরেজির ১ লিখলাম এবং কোরিয়ান ভাষায় এটাকে বলা হয় সাইনো কোরিয়ানে ইল। এটা হয়তোবা অনেকে জানেন। একটা বিষয় লেখা হয়তোবা একটু এদিক ওদিক হইতে পারে বাট আপনারা হয়তোবা অনেকেই এই বিষয়গুলো জানেন, সেটা দেখলেই বুঝতে পারবেন হয়। ২ ১ বলা হয় কোরিয়ান ভাষায় ই। তাহলে প্রথমটার উচ্চারণ ছিল কি ইল, দ্বিতীয়টার উচ্চারণ কি শুধুমাত্র ই। এরপরে দেখেন ৩ ১ কি বলা হয় সাম। ৪ ১ কি বলা হয় সা। ৫ ১ কি বলা হয় ও। এটা হবে ৫। এটা হবে ৫ ৫ ১ বলা হয় ও।
আজকে আমরা এখানে দেখলাম যে 1 থেকে 5 পর্যন্ত যেটা আছে, প্রথম 1 বলা হয় ইল, 2 বলা হয় ই, 3 বলা হয় সাম, 4 বলা হয় সা, আর 5 বলা হয় ও। এই পাঁচটা অত্যন্ত সহজ এবং এই পাঁচটা মনে করেন যে সবারই মনে থাকে। মানে মনে থাকে না এরকম খুব কম ব্যক্তি আছেন যে পাঁচটা মনে থাকে না। তো এখন বিষয় হচ্ছে এই যে পাঁচটা গণনা 1 থেকে 5 পর্যন্ত, এরপরে আমরা 6 থেকে বাকিগুলো শিখবো। 6 কি বলা হয় দেখেন, ইউক, ই, ওক, 7। এই 6 থেকে বাকিগুলা দেখবেন যে আপনাদের মনে থাকবে না। আর এগুলো কিভাবে মনে থাকা লাগে সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে একদম মাথায় ঢুকা দেবো। আপনাদের কষ্ট করে মুখস্থ করতে হবে না, জাস্ট একটা গল্প বলবো, গল্প মনে রাখবেন ইনশাল্লাহ। তো দেখেন এর সাথে কি বলা হয়, সিল। আরেকটা কি বলা হয়, ফাল। এই ফালটা অনেকে ফিউটা অনেকে অনেক রকম ভাবে লেখেন, তো যে যেভাবে লেখেন সমস্যা নাই। ফাল। 9 কি বলা হয়, ও। আরে ভাই, রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে কাইটা দিয়ে আমি অ্যাকসেপ্টটা করবো কি করে? বুঝতে তো হবে বিষয়টা, রিকোয়েস্টটা দিয়ে তো রাখতে হবে একটু, তাহলেই না আমি অ্যাকসেপ্ট করতে পারবো। ঠিক আছে, রিকোয়েস্ট দিয়ে একটু অপেক্ষা করতে হয়, কারণ আমার তো এখান থেকে ওখানে যাইতে হবে, যাওয়ার পরে তো আপনাকে আর কি রিসিভ করতে হবে, তাছাড়া তো হবে না। খুব। এবার 10 আসেন, 10-এ কি বলা হয়, শিপ। এখন এই যে আমরা 1 থেকে 10 পর্যন্ত ইনশাল্লাহ মোটামুটি দেখলাম, আমি পাশে উচ্চারণটা লিখে দেওয়ার চেষ্টা করছি। এখন আপনাদের একটা কাজ করবেন, আপনাদের প্রথম কাজ কি, আপনাদের প্রথম কাজ হচ্ছে 1 থেকে যে 5 পর্যন্ত সেটা একদমই এক লাইনে, ইল, ই, সাম, সা, ও। এটা একবারে এক লাইনে 1 থেকে 5 পর্যন্ত আপনাদের কি করতে হবে, ইল, ই, সাম, সা, ও। এইটুকু কথা খালি মনে রাখতে হবে, ইল, ই, সাম, সা, ও। ইল, ই, সাম, সা, ও। সবাই নিজে মিউট রেখে, অর্থাৎ নিজে নিজে ট্রাই করবে, ইল, ই, সাম, সা, ও। 1 থেকে 5 পর্যন্ত, কারণ এই 1 থেকে 5 পর্যন্ত হচ্ছে অত্যন্ত সোজা, যার কারণে এইটুকুর জন্য আমি কোনো গল্প দেব না। এইটুকু এমনিতেই সকলের মনে থাকে, সেজন্য এইটুকু আমি আলাদাভাবেই আর কি পড়াবো আপনাদের। তো দেখেন 1 থেকে 5 পর্যন্ত এটা আপনি একদম সহজে একবারে পড়ে নেবেন, ইল, ই, সামসা, ও। ইল, ই, সামসা, ও। ইল, ই, সামসা, ও। এটুকু মনে রাখবেন। তো আপনারা সবাই নিজে নিজের অবস্থান থেকে নিজে নিজে ট্রাই করবেন, ইল, ই, সামসা, ও। এভাবে, ঠিক আছে, 1 থেকে 5 পর্যন্ত। এবার আসেন 6 থেকে 10 পর্যন্ত, এইটা হয় সবার জন্য মূল সমস্যা। আসলে কেন 1 থেকে 10 পর্যন্ত গুরুত্ব দিতে হয় জানেন? এই 1 থেকে 10 পর্যন্ত এর উপর ভিত্তি করে বাকি গণনাগুলো কিন্তু আপনি সহজ হবে। যদি এইটা আপনি চট করে মনে করতে পারেন, আপনাকে আমি ধরার সাথে সাথে আপনি বলে দিতে পারেন, সেক্ষেত্রে বাকি জিনিসগুলো আপনার জন্য একদম পানির মতো সোজা হয়ে যাবে। আর যদি আপনি এগুলো ঠিক মতো না পারেন, তো সেক্ষেত্রে আপনার জন্য কঠিন হয়ে যাবে। হয়তোবা আপনি পারেন, বাট আপনাকে চট করে ধরলে আপনি চট করে বলতে পারেন না। সমস্যা এটা। হঠাৎ করে ধরলেই আপনার হঠাৎ করে মানে মাথা ঠিক থাকে না যে কোনটা হবে। তো আপনাকে প্রথমে 1 থেকে 5 পর্যন্ত ইল, ই, সামসা, ও। এই কথাটা মনে রাখতে হবে, ইল, ই, সামসা, ও। এটুকু মনে রাখলে ইনশাল্লাহ এটুকু আপনারা পারবেন, এটুকু অত্যন্ত সোজা। আসেন, কারণ কেন পারবেন জানেন? যারা আমার একদমই প্রথম ক্লাসটা করেছেন, অর্থাৎ একদমই বেসিকের প্রথম ক্লাস করেছেন, প্রথম দিন যে একটা অক্ষরও চিনতেন না, তিনি অন্তত ওই প্রথম দিনের প্রথম ক্লাসেই এই 2 নাম্বার আর এই 5 নাম্বার সংখ্যাটা প্রথম দিনে শিখে ফেলছেন। প্রথম দিনেই তেনা শিখে ফেলছেন। যারা আমার বেসিকের প্রথম ক্লাসটা করছেন, একদম প্রথম জিরো, যে সেও পারবে প্রথম ক্লাস করার পর। এবার আসেন আমরা 6 থেকে 10 পর্যন্ত শিখবো। সবাই একটু ভালো করে মনোযোগ দিবেন এবার। আমি আসলে এটা গল্পের সাহায্যে বলার চেষ্টা করব। আমি বলে দিব, জাস্ট আপনারা শুনবেন। জাস্ট আপনারা গল্পটা শুনবেন আর একটু মনে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? যেহেতু 6 এর উচ্চারণ ইউ, 7 এর উচ্চারণ সিল,
8-এর উচ্চারণ ফাল, 9-এর উচ্চারণ খু, আর 10-এর উচ্চারণ শিপ। তাহলে আপনারা গল্পটা একটু শোনেন। প্রথমে মনে রাখবেন 9 জন খু সাহেব। কয়জন? 9 জন খু সাহেব। তাহলে 9 জন খু সাহেব, একজন মনে করেন যে 9 জন ব্যক্তি আছে তাদের নাম হচ্ছে খু সাহেব। 9 জন খু সাহেব 10টি শিপে চড়ে, শিপ মানে কি? জাহাজ। মনে রাখবেন 10টি শিপে চড়ে 9 জন খু সাহেব 10টি শিপে চড়ে। তাহলে 9 জন ব্যক্তি আছে যাদের পদবি বলতে পারেন খু সাহেব। 9 জন খু সাহেব 10টি শিপে চড়ে মানে 10টি জাহাজে চড়ে। 7টি সিল নিয়ে, সিল 7টি কি নিয়ে? সিল নিয়ে। আমি আবার বলতেছি 9 জন খু সাহেব 10টি শিপে চড়ে 7টি সিল নিয়ে। এইটুকু আপনাদের প্রথম টার্গেট হবে। এই যে তিনটা কথা আমি বললাম, 9 জন খু সাহেব 10টি শিপে চড়ে 7টি সিল নিয়ে, এই তিনটা কথা প্রথম টার্গেট হবে আপনাদের গল্পটুকু মনে রাখার। তাহলে 9 জন খু সাহেব 10টি শিপে চড়ে 7টি সিল নিয়ে 8টি ফাল কিনতে। কয়টা ফাল? 8টি ফাল কিনতে। এই ফাল বলতে বোঝাচ্ছি আমি, মানে আমার গল্পে বোঝাচ্ছি। এবার এরকম মনে করেন না যে শিপ মানে বললাম যে জাহাজ, আসলে শিপ মানে কিন্তু জাহাজ না। আমি কিন্তু আমার গল্পের আলোকে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে 9 জন খু সাহেব 10টি শিপে চড়ে 7টি সিল নিয়ে 8টি ফাল কিনতে। কয়টি ফাল কিনতে? 8টি ফাল কিনতে। এই পর্যন্ত দ্বিতীয় টার্গেট হবে। তাহলে আবার বলতেছি 9 জন খু সাহেব 10টি শিপে চড়ে, মানে 10টি জাহাজে চড়ে বলতে পারেন, 10টি শিপে চড়ে 7টি সিল নিয়ে, মানে সাথে করে 7টা সিল নিছে, এবং সেই সিলের সাহায্যে কি করবে? 8টি ফাল কিনবে। 8টি ফাল কিনতে 6 জন ইউক সাহেবের কাছে গেল। অর্থাৎ যাদের কাছে গেল তাদের নাম হচ্ছে ইউক। কয়জন? 6 জন ইউক সাহেবের কাছে গেল। তাহলে আমি গল্পটা আবার প্রথম থেকে বলতেছি, সবাই একটু শোনেন। 9 জন খু সাহেব 10টি শিপে চড়ে, কয়জন খু সাহেব? 9 জন খু সাহেব কয়টি শিপে চড়ে? 10টি শিপে চড়ে। কি নিয়ে গেছিল সাথে করে? 7টি সিল। অর্থাৎ 7টি সিল নিয়ে 8টি ফাল কিনতে। অর্থাৎ কয়টি ফাল কিনতে গেছিল? 8টি ফাল কিনতে। কাদের কাছে গেছিল? 6 জন ইউক সাহেবের কাছে। তাহলে দেখেন, আমি প্রথমে যেমন বললাম 9 জন খু সাহেব, অর্থাৎ আপনি এই কথার সাহায্যে বুঝে যাবেন যে 9 মানে কি? 9 মানে তো খু সাহেব পড়ছিলাম, তার মানে 9 মানেই খু। এবার যদি আমি বলি সিল মানে কি, তখন আপনার মনে পড়বে কি জানেন? আপনি গেছিলেন হচ্ছে 7টি সিল নিয়ে, তার মানে সিল মানে 7। আপনাকে যদি বলি ইউক মানে কি, আপনার মনে পড়ে যাবে আপনারা গেছিলেন কার কাছে? ইউক সাহেবের কাছে। তার মানে কয়জন ইউক সাহেবের কাছে গেছিলেন? 6 জন ইউক সাহেবের কাছে গেছিলেন। এভাবে আপনাদের ধরার সাথে সাথে আপনি বলে দিতে পারবেন। আপনাকে যদি বলি ভাই শিপ মানে কি, আপনার মনে পড়ে যাবে যে শিপে চড়েই তো গেছিল, তাহলে কয়টা শিপ? মানে 10টা শিপে চড়ে। তাই গল্পটা আপনাকে যে কোনো মুহূর্তে, আপনি যদি 1 মাস পরেও হয়, আপনাকে হুট করে যদি কেউ ধরে, আপনি অন্তত ক্লিয়ারলি বলে দিতে পারবেন যে আসলে সিল মানে কি, ফাল মানে কি। সিল মানে তো হচ্ছে সিল নিয়ে গেছিল। কয়টা সিল? 7টা। তাহলে সিল মানে হচ্ছে 7। তাহলে আমি গল্পটা আবার বলতেছি। 9 জন খু সাহেব 10টি শিপে চড়ে। কয়জন খু সাহেব? 9 জন। তাহলে 9 মানেই কি? খু। আর খু মানেই কি? 9। 9 জন খু সাহেব 10টি শিপে চড়ে। কয়টি শিপ? 10টি শিপ। 10 মানেই শিপ, আর শিপ মানেই 10। কি নিয়ে গেছিল? সিল। কয়টা? 7টা। 7টা সিল নিয়ে। কি করতে গেছিল? ফাল কিনতে। কয়টা ফাল? 8টা। তার মানে 8 মানেই ফাল, আর ফাল মানে 8। কাদের কাছে গেছিল? ইউক সাহেবের কাছে। কয়জন? 6 জন। অর্থাৎ ইউক মানেই 6, আর 6 মানেই ইউক। তো আশা করি অন্তত 6 থেকে 10 পর্যন্ত যে গল্পটা, এই গল্পটা হয়তো অনেকের আয়ত্ত হয়েছে, আবার অনেকের হয়নি। আমি আরেকবার বলতেছি। 9 জন খু সাহেব 10টি শিপে চড়ে 7টি সিল নিয়ে 8টি ফাল কিনতে 6 জন ইউক সাহেবের কাছে গেল। এইটুকু দ্বারা আপনাকে যদি এখন আমি বলি, এই গল্পটা ধরেন যার আয়ত্ত হয়েছে তাকে যদি আমি বলি যে ভাই শিপ মানে কি, আপনার কিন্তু অটোমেটিক মনে পড়ে যাবে যে শিপে চড়ে গেছিলেন 10টা, তার মানে শিপ মানে 10। আবার যদি 10 বলি, তখনই আপনার মনে পড়বে কি? 10টি শিপ, অর্থাৎ শিপ 10 মানে কি? শিপ। এবার যদি আমি আপনাকে বলি ইউক, তখনই আপনার মনে পড়ে যাবে যে আমি তো গেছিলাম ইউক সাহেবের কাছে।
6 জন, অর্থাৎ 6, ইউক মানে কি 6। আবার যদি বলি ফাল, তখন আপনার মনে পড়বে আমরা ফাল কিনতে গেছিলাম। কয়টা ফাল কিনতে? 8টা। আবার যদি বলি খু মানে কি, তখন বোঝা যাবে 9 জন খু সাহেব, কারণ খু মানেই 9। তা আসলে এই 6 থেকে 10 পর্যন্ত বা 6 থেকে বিশেষ করে 9 পর্যন্ত বেশি সমস্যা হয়ে থাকে। আর আমরা প্রথমে যেটা শিখলাম ইল, ই, সামসা, ও। ইল, ই, সামসা, ও। এই 1 থেকে 10 পর্যন্ত যদি আপনার ক্লিয়ার হয়ে যায়, বাকিগুলো আপনাদের জন্য অত্যন্ত সোজা হয়ে যাবে। তবে 19 পর্যন্ত আপনাদের আগে ক্লিয়ার করে নিতে হবে। এখন আপনারা এই যে গল্পটা আমি বললাম 6 থেকে 10 পর্যন্ত, এই গল্পটা কি আপনারা পারবেন? জি স্যার পারবো। আচ্ছা, ইনশাল্লাহ আশা করা যায় আপনারা পারবেন এবং এই গল্পের সাহায্যে হয়তোবা আপনাদের মনে থাকার বিষয়টা বেশি থাকবে। যখনই আপনাদের বলবো আমি যে খু মানে কি, তখনই আপনার মনে পড়ে যাবে যে 9 জন খু সাহেব ছিল, তার মানে খু মানেই 9। যখনই আপনাকে বলবো শিপ মানে কি, আপনার মনে পড়ে যাবে যে 10টি শিপে চড়ে, তার মানে 10 মানেই শিপ। আবার যখন আমি বলবো 6, তখনই আপনার মনে খুব পড়বে যে 6 মানে তো 6 জন ইউক সাহেবের কাছে গেছিলাম, তার মানে ইউক মানে হচ্ছে 6। এই হচ্ছে মূলত 6 থেকে 10 পর্যন্ত আপনারা সহজে আয়ত্ত করতে পারবেন। আর 1 থেকে 5 পর্যন্ত যেহেতু সোজা, ইল, ই, সামসাও, এটুকু আপনারা ইনশাল্লাহ মনে রাখবেন। তাহলে আমরা 10 পর্যন্ত ইনশাল্লাহ ক্লিয়ার করলাম। এবার আসেন পরবর্তীতে 11 থেকে 19 পর্যন্ত ক্লিয়ার করতে হবে। তো দেখেন কিভাবে আমরা এটা ক্লিয়ার করব। আমরা ক্লিয়ার করব সবসময় মনে রাখবেন যে এই যে শিপ মানে কি, শিপ মানে হচ্ছে 10। 10 এর সাথে অর্থাৎ আমরা আগে কি শিখছি, 10 এর সাথে যখন 1 যোগ করছি তখন হয়েছে কত? 11। তো 10 এর সাথে যখন আমরা কি করব, 2 যোগ করব তখন হবে 12। তো 3 যোগ করলে হবে 13। সেম ভাবে আপনি 10 এর পরে যদি কোরিয়ান ভাষায় 1 লেখেন, তাহলে কোরিয়ান ভাষায় 1 কি বলে? ইল। আমরা পড়লাম ইল, ই, সামসা, ও। ইল, ই, সামসা, ইল, ই, সামসা, আর লাস্টে হচ্ছে ও। সহজে মনে রাখতে পারবেন। ইল, ই, ই মানে কি 2, ইল মানে কি 1, সাম 3, সা 4, ও 5। তাহলে দেখেন 10 এর সাথে আমি 1 লিখে দিলাম, তাহলে এটা কত হলো? 11 হলো। তো সেম ভাবে আমাদের এই 10 এর সাথে যদি 2 লাগান, তাহলে কত হবে? 12 হবে। 3 লাগালে 13, 4 লাগালে 14, 5 লাগালে 15। এভাবে যদি আপনি কি করেন, এই শিপের সাথে দেখেন তো 9 লাগান, তাহলে 9 কি বলা হয় আপনাদের মনে পড়ে? 9 কি বলা হয়? খু মানে 9, অর্থাৎ 9 জন খু সাহেব। তাহলে এই যে খু, শিপ খু, এখানে শিপ খু উচ্চারণ হবে না। এখন দেখেন অনেক টাইমে আমি আসলে যখন 9 পড়াইছি তখন পড়াইছি সেটা খু। কেন পড়াইছি জানেন? এই গিউকটা যখন প্রথমে বসে তখন খ হয়, বাট এই গিউকটা যখন মাঝে বা শেষে বসে তখন তার খ হয় না। কারণ এটা আমি আপনাদের শিখাইছি বেসিকের ক্লাসে কিভাবে জানেন? ক, খ, গ, অর্থাৎ নিচে বসলে ক, প্রথমে বসলে খ, শেষে বসলে গ, বা মাঝে, শেষে বা মাঝে একই বিষয়টা বোঝায়, ঠিক আছে? তো শেষে বা মাঝে একই বিষয় বোঝায়। তো সেই অনুযায়ী এইটা কি আসলে প্রথমে বসছে? না, এটা কিন্তু তখন কি বসছে? তখন শেষে বসছে, যার কারণে এটা হবে শিবগু। ঠিক আছে, কিন্তু এমনিতেই যদি এটা বসতো সেক্ষেত্রে আমরা খু বলতাম। বাট এই যে 19 লিখতে বা 19 বলতে গেলে এই গিউকে গ পড়তে হবে, কারণ সেটা শেষে পড়ে গেছে। ঠিক আছে, উচ্চারণে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। শিবগু তার মানে কি 19, কারণ শিব মানে 10, আর 10 এর সাথে 9 যোগ করলে হয় 19। তো সেই অনুযায়ী এখানে হয়েছে 19। এখন বিষয় হচ্ছে এই যে আমরা 11 থেকে মূলত 19 পর্যন্ত শিখলাম, কিভাবে শিখলাম? 10 এর সাথে 1 যোগ করলে 11, 2 যোগ করলে 12, এভাবে। বাট একটা জিনিস খেয়াল করে দেখেন, 10 এর সাথে যখন আমরা 6 যোগ করি তখন সেটা কত হয়? 16। 10 এর সাথে 6 যোগ করলে 16 হয়। এখন সেই অনুযায়ী আমরা কি করতে পারি? এই 10 এর সাথে কোরিয়ান ভাষারও 10 এর সাথে কত যোগ করব? 6 যোগ করব। তাহলে হিসাব মতে কত হলো? 16 হলো। এখন এটার উচ্চারণ করেন, এটার উচ্চারণ সবাই কি করবেন? এটার উচ্চারণ করবেন দন্ত স দিয়ে করতে পারেন, বাট আমি তালবি স দিয়ে করতে বলি, কারণ মনে রাখবেন এই সিহতের উচ্চারণ আসলে দন্ত স হয়, কথা ঠিক আছে। বাট সিহতের সাথে যখন হিসি থাকবে শুধু সেই সময় তালবি স হিসি বলবেন। দন্ত স হিসি না বলে, যদি বলেন ভুল হবে না, তবে দন্ত স হিসি না বলে তালবি স হিসি বলবেন, এর কারণ আছে, পরে বুঝবেন। সব জিনিস তো আর সব জায়গায় বোঝাই দিলে আসলে সঠিক কাজ হয় না, ঠিক আছে? যার কারণে
ঠিক যে জিনিসটা যেখানে বোঝানো দরকার ওই জায়গায় বোঝালে সবচাইতে বেশি কাজ হয়। কারণ হচ্ছে এখন এই জিনিসটা যদি আমি বোঝাইতে যাই, আমাকে সাপোজ 10টা কথা বলতে হবে, কিন্তু জায়গা মতো যদি আমি বোঝাই সেক্ষেত্রে 3টা কথাতেই এর চাইতে বেশি বুঝবেন আপনারা। যার কারণে যেটা যেখানে বোঝা দরকার সেখানে বোঝাটাই এনাফ। তো এখানে কি পড়বেন, তাহলে হবে সি, আর বিয়োগ যেহেতু উঠে যাবি তাহলে হবে বি ও সি বিয়োগ, এটা উচ্চারণ হয়। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এরকমটা, বাট এই উচ্চারণটা সঠিক না। হয়তো বা এর আগে আপনারা অনেকেই জানেন বা অনেকেই শিখছেন বা আমার ক্লাসেও দেখছেন। তা আসলে এটা কেন সঠিক না সেই বিষয়টা আপনাদের বুঝতে হবে। আর সেই বিষয়টা যদি বুঝতে চান তাহলে আপনাদের একটা শব্দ বুঝতে হবে, ইমনিদা। তো এটা জানেন যে বিয়োগ বাচ্চামের পরে এই নিউনটা যদি থাকে সেক্ষেত্রে এই বিয়োগটা হয় ম। বিয়োগটা কি হয়? ম হয়। আরেকটা জিনিস আপনারা আজকে শিখে ফেলেন, এটা যদিও আপনারা জানেন, এই নিউন যেখানে আছে না, এই নিউনের জায়গায় যদি মিউন থাকতো সেক্ষেত্রেও বিয়োগটা ম হতো। তার মানে আমি বোঝাতে চাচ্ছি বিয়োগ বাচ্চামের পরে উপরে নিউন থাকুক আর মিউন থাকুক, যে কোনো একটা থাকুক, নিউন থাকলে তো ম হয়ই, যদি মিউন থাকে সেক্ষেত্রেও ম হবে, এটা মনে রাখবেন, ঠিক আছে? তো দেখেন এখানে বিষয়টা, এটা যেহেতু শিখলেন বিয়োগ বাচ্চামের পরে নিউন থাকলে সেটা ম হয়, এই বিয়োগটা কি হয়? ম হয়। তো এখানে তো আর নিউন নাই যে আমার ম হবে, বাট একটা কথা মনে রাখবেন, এই বিয়োগ বাচ্চামের পরে কিসের পরে? বিয়োগ বাচ্চিমের পরে যদি ইয়ং যুক্ত ইউ থাকে, দেখেন ইয়ং যুক্ত ইউ, যদি এই ইউ এর পূর্বে যদি উপরে যদি ইয়ং না থাকে অন্য কিছু থাকতো তাহলে কিন্তু হবে না। শুধুমাত্র ইয়ং থাকলে আপনাকে মনে মনে ধরে নিতে হবে ইয়ং এর জায়গায়, অর্থাৎ ইয়ংটা নিউন হয়ে গেছে, ইয়ং এর জায়গায় কি আছে? নিউন আছে। অর্থাৎ আপনাকে মনে মনে কি ধরতে হবে জানেন? মনে মনে ধরতে হবে এই যে আমরা যে এখানে ইয়ং আছে সেখানে ধরেন নিউন বসাই দিলাম, মানে নিউনটা থাকবে না, উপরে যেমন আছে এমনটাই থাকবে, বাট আপনাকে বুঝতে হবে বিয়োগ বাচ্চামের পরে ইয়ং থাকলে, অর্থাৎ ইয়ং যুক্ত ইউ থাকলে, কি থাকলে? ইয়ং যুক্ত ইউ থাকলে সেক্ষেত্রে ইয়ংটা এরকম নিউন হয়ে যায়, অর্থাৎ মনে মনে ধরে নিতে হয়। এখন দেখেন তো বিয়োগ বাচ্চামের পরে এই যে এখানে খেয়াল করেন তো, যদি তাই হয় ইয়ংটা নিউন ধরে নিতে হয় মনে মনে, তাহলে বিয়োগ বাচ্চামের পরে নিউন থাকলে বিয়োগটা কি ম হয় না? অবশ্যই হয়, আমরা তো এখানেই দেখলাম। তাহলে এখন আপনারা যদি এটার উচ্চারণ করেন তাহলে কি উচ্চারণ আসে দেখেন, শিম নিউক, এটা হবে আপনাদের মূলত 16 সঠিক উচ্চারণ। এবং এইটাই আপনারা লিসেনিং এ শুনতে পাবেন যখন আমি আপনাদের প্রশ্ন ব্যাংক সলভ করাবো। এবং এছাড়াও আপনারা হয়তো অনেকেই অলরেডি দেখে ফেলেছেন বা অনেকেই প্রশ্ন সলভ করেছেন। আপনারা যদি আপনাদের তেমন জানা থাকে আপনারা একটু মিলাই নিবেন যে আসলে প্রথমে যেটা ছিল সি বিয়োগ সেইটা উচ্চারণ করে নাকি আমি এখন যেটা শিখাইলাম বা আমি যেটা বললাম যে শিম নিয়োগ এইটা উচ্চারণ করে। তো মূলত উচ্চারণ করবে হবে শিম নিয়োগ। এবং কেন হলো আশা করি আপনাদের এই কনফিউশনটা আর নাই। আরেকবার বলে দিচ্ছি, বিয়োগ বাচ্চিমের পরে ইয়ং যুক্ত ইউ থাকলে ওই ইয়ংটাকে মনে মনে নিউন ধরে নিতে হয়, শুধুমাত্র ইয়ং যুক্ত ইউ থাকলে। এখন ইউ আছে বাট ইয়ং নাই, সেক্ষেত্রে কিন্তু হবে না, অন্য কিছু থাকলে হবে না, ইয়ং যুক্ত অবস্থায় ইউ থাকতে হবে। আর বাচ্চিমে কি থাকতে হবে? বাচ্চিমে অবশ্যই বিয়োগ থাকতে হবে। তাহলে বিয়োগ বাচ্চিমের পরে ইয়ং যুক্ত ইউ থাকলে ইয়ংটাকে মনে মনে নিউন ধরে নিতে হয়, আর নিউন ধরার ফলে বিয়োগটা ম হয়ে যায়। আর ওখানে যেহেতু নিউন ধরে নিচ্ছেন সে কারণে তো নিউনের উচ্চারণ ওখানে করতে হবে নিউক, নিউক। আশা করি আপনাদের এই 16 উচ্চারণ নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। আসেন এই 16 থেকে আপনি যদি কি করেন 26 করতে যান, 36 উচ্চারণ করতে যান, 46 এক কথায় 6 যার সাথে আছে, এরকম ভাবে 66 76, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি যেটা শিখলেন এটার উচ্চারণ কি শিখলেন? এটার উচ্চারণ শিখলেন শিম নিয়োগ, শিম নি ওক। এইটার পূর্বে দেখেন এইটার অর্থ কি 16, এটার পূর্বে যখন আপনি ই লাগাই দিবেন তখন হয়ে যাবে 26। এটার পূর্বে যখন আপনি সাম লাগাই দিবেন, এক কথায় এই যে শিম নিয়োগের পূর্বে যখন আপনি কত লাগাই দিবেন? 2 লাগাই দিবেন তখন হবে 26, 3 লাগালে 36, 4 লাগালে 44। কিভাবে হচ্ছে একটু খেয়াল করেন, সেটা এখনই হয়তো আপনারা বুঝতে পারবেন বিষয়টা। আমি পরবর্তী আরেকটা পেজে আগে চাই। তো আমরা 1 থেকে 19 পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছি। প্রথমে 1 থেকে 5 শিখলাম ইলি সামসা ও,
এবং 6 থেকে 10 পর্যন্ত একটা গল্পের সাহায্যে শিখলাম। এবার 10-এর পরে 10-এর সাথে 1 যোগ করে 11, 2 যোগ করে 12, এভাবে আমরা 19 পর্যন্ত শিখলাম। এবার আসেন আমরা যখন 20, 30, 40 এইভাবে আগে শিখে নিব, তাহলে আমাদের বাকিগুলো অত্যন্ত সহজ হয়ে যাবে। তো আমাদের এখন কাজ হচ্ছে 10, 20, 30 এইভাবে শেখা। তো প্রথমে দেখেন শিপ মানে কি 10। এরপরে দেখেন এই 10 যখন ডাবল করা হয়, যেমন হয়তোবা 20টা আপনার ঠিকঠাক মনে করতে পারবেন না, কিন্তু যদি 30 বলি তাহলে আপনার কি বলবেন? 3 10 30। আপনি যা বলতেছেন মনে করেন সেভাবে ভেঙে ভেঙে লিখতেছেন। 4 10 40, 5 10 50। তো দেখেন তো, তাই করেন তো। 3 10 যদি 30 হয় তাহলে কোরিয়ান ভাষায় আগে 3 লেখেন আর 10 লেখেন। এরপরে আসেন 4 10 40, তো 4 কি বলা হয়? সা। আর 10 কি বলা হয়? শিপ। 4 10 40, 5 10 50, 5 কি বলা হয়? ওম। আর 10 বলা হয় শিপ। 5 10 50। তাহলে এইভাবে আমরা পারি। যদিও 2 10 20 এটা আমরা বলি না, বাট 2 10 20 আপনি বলতে পারেন। 2 10 কি 20, 2 10 2 10 হবে, এখানে 10 20 হবে। তো 2 কি বলা হয়? ই। আর 10 বলা হয় শিপ। 2 10 20। তবে আরেকটা পদ্ধতিও আছে, মনে রাখবেন এই শিপ কথাটা পূর্বে যখন 2 লাগাবেন তখন হবে 20, অর্থাৎ এই শিপের পূর্বে যা লাগাবেন সেটা গুণ বোঝাবে। যেমন যদি 2 লাগান তাহলে সেটা ডাবল হবে, 3 লাগালে 3 গুণ, 4 লাগালে 4 গুণ, 5 লাগালে 5 গুণ। তার মানে শিপ মানে 10, 10 এর আগে আপনি যদি কত লাগান? 10 এর আগে আপনি যদি 2 লাগান তাহলে কত হবে? ডাবল হয়ে যাবে, অর্থাৎ হবে 20। যদি 10 এর আগে আপনি কত লাগান? সা। সা মানে কি? 4, 4 লাগান তাহলে সা শিপ। দেন শিপ মানে হচ্ছে 10, আর 10 এর আগে যখন 4 লাগাচ্ছেন তখন সেটা হচ্ছে 40, 4 10 40। তো সেম ভাবে মনে রাখবেন এই শিপের পূর্বে যদি আপনি 2 লাগান তাহলে হবে 20, 3 লাগালে 30, 4 লাগালে 40, 5 লাগালে 50, 6 লাগালে 60, 9 লাগালে 9, 9 কি বলে? আপনারা জানেন 9 জন খু সাহেব, খু, খু মানেই 9। এই 9 লাগালে 9 10 90, 9 10 90, যেমনটা আমি বললাম 9 10 90। দেখেন 9 10 90, এই যে 9 লিখলাম, এই যে 10 লিখলাম, 9 10 90। ঠিক আছে? এভাবে যখন আপনি 10 20 30 40 করে 90 পর্যন্ত পারবেন, আপনি 99 পর্যন্ত অনায়াসে পারবেন। কেমন ভাবে পারবেন? সাপোজ আমি আপনাদেরকে একটা সংখ্যা লিখে দেখাচ্ছি 76, অথবা আপনাদেরকে আমি একটা সংখ্যা, 76টা আপনাদের জন্য প্রথম অবস্থায় কঠিন হয়ে যায়, আমি ধরেন এটা লিখলাম 71 ধরেন। 71 সংখ্যাটা আপনি এখন কিভাবে পারবেন? দেখেন আমি খুব সহজে দেখাই। 7 10 1 71। আমরা ছোটবেলায় যেভাবে শিখছি, একদমই প্লে বলেন বা ক্লাস 1 বলেন 2 এ বলেন, এভাবে পড়ছি না। 7 10 1 71। সেম ভাবে আপনি কোরিয়ান ভাষায় তাই করেন। তাহলে 7, দেখেন 7 10 1 71 হয়ে গেছে। এখন 7 কিন্তু আপনি মনেই করতে পারতেছেন না 7 কোরিয়ান ভাষায় কি বলে। ওই যে আমি শিখেছি 7টা সিল নিয়ে 10টি শিপে চড়ে, কয়টি সিল নিয়ে? 7টি সিল নিয়ে 10টি শিপে চড়ে 8টি ফাল কিনতে 6 জন ইউক সাহেবের কাছে গেল। কে গেল? 9 জন খু সাহেব। এই তো বিষয়গুলো। এভাবে মূলত আপনি যে কোনো সংখ্যা 1 থেকে 99 এর মধ্যে যে কোনো সংখ্যা আপনি কি করতে পারেন? সহজে লিখতে পারেন। আপনাকে ধরেন 69, তাহলে আপনি কি চিন্তা করবেন? 6 10 9 69। আসেন 6 6 6 কি বলা হয়? ইউক। 6 10 9। তাহলে কিভাবে চিন্তা করবেন? 6 10 9 69, যেভাবে আপনি ছোটকালে করতেন। 6 10 9 69। যখন আপনি এভাবে ট্রাই করবেন এক সময় দেখবেন আপনার সংখ্যা দেখার সাথে সাথে আপনি পারতেছেন। দেখেন 6 10, এই যে খু মানে 9, যেটাকে আপনি গু উচ্চারণ করবেন, তাহলে ইউকশিপ গু, অর্থাৎ 6 10 9 69। আপনি আসেন, আপনি 99 শিখবেন। ধরেন আপনি কি শিখবেন? 99। দেখেন এই 99 কিভাবে বলা যায় বলেন তো? 9 10 9। তা আসেন 9 কি বলা হয়? খু। প্রথমে বসলে খু বলবেন। 10 9, খুশিব গু। তাহলে 9 10 9 99।
9 10 9 99। ঠিক আছে, এবার আপনি যদি মনে করেন যে 89 8 10 9 89, এটাকে উচ্চারণ করেন 8 10 9 89। পরেন 8 কি বলা হয়? ফাল। ফাল 8 10 9 89। 8 10 9 89। এভাবে আপনি 1 থেকে ইনশাল্লাহ 99 পর্যন্ত যে কোনো সংখ্যা আপনারা এইভাবে ট্রাই করবেন। কিভাবে ট্রাই করবেন? ছোটবেলায় যেভাবে করতেন ঠিক। যেমন আমি যদি বলি 52, তাহলে 5 10 2 52। 5 লেখেন কোরিয়ান ভাষায়, 10 লেখেন কোরিয়ান ভাষায়, 2 লেখেন কোরিয়ান ভাষায়। পরবর্তীতে এভাবে লিখতেও হবে না, জাস্ট যখনই বলবো 52 লেখেন তখন আপনি কি করবেন? 5 10 2 হয়ে গেল। 5 10 2 হয়ে গেল 52। ঠিক আছে, আপনাকে এভাবে লিখেও নিতে হবে না, 5 10 2। আপনি চিন্তা করার সাথে সাথে আপনার কোরিয়ানটা চলে আসবে। ঠিক আছে, তখনই দেখবেন যে আপনি সঠিকভাবে সব পারতেছেন। এবার আসেন আমরা কি করব? 100 শিখবো। যেহেতু আমরা 1 থেকে 99 পর্যন্ত ক্লিয়ার হলাম, কেন কিভাবে ক্লিয়ার হলাম? আমরা যেহেতু প্রতিটা স্টেপ আগে শিখে নিলাম, 10 20 30 40 50 এভাবে এভাবে স্টেপ শেখার পরে আসলে যদি ৭০ হয় তো ৭০ এর সাথে ১ যোগ করলে হয় ৭১, ২ যোগ করলে হয় ৭২, ৩ যোগ করলে ৭৩। ঠিক আছে, এভাবে যেহেতু শিখে নিলাম, অর্থাৎ আমরা ৯৯ পর্যন্ত পারি। এবার আসেন আমরা ১০০ শিখবো। তো ১০০ কে কি বলা হয়? ব্যাক। এটা দেখেন আমি বিয়োগটাকে প্রথমে বসলে ফ পড়ে, বাট কিছু কিছু জায়গায় চেঞ্জ করে পড়বেন, যেটা আপনার জন্য রিজনিং এর জন্য খুব সোজা হবে। তো এটাকে আপনারা পড়বেন ব্যাক। এটাকে আপনারা পড়বেন ব্যাক। এটা অন্য কিছু পড়ার দরকার নাই। আর যদি কেউ অন্যভাবে শিখে থাকেন আপনি সেভাবে শিখতে পারেন, সমস্যা নেই, বাট লিসেনিং এর জন্য আপনাকে এটা সর্বোচ্চ হেল্প করবে। এই ব্যাক মানেই শো, মনে রাখবেন ব্যাক মানেই শ। শ মানে কি? 100। তাহলে ব্যাক মানেই শো। ব্যাক মানে কি? শো। এখন এই ব্যাকের পূর্বে যদি 2 লাগান তাহলে হবে 200, 3 লাগালে 300, 4 লাগালে 400। এটা যদিও আমি বাংলা দিয়ে লিখে দেখাচ্ছি, বাট এটা কোরিয়ান ভাষায় আপনি লিখবেন যে ব্যাকের পূর্বে 2 লাগালে 200। 1 দেওয়ার দরকার হয় না, কারণ ব্যাক মানে 100 বোঝায়। ঠিক আছে, যখন ব্যাকের পূর্বে আমি বলছি কোনো এই ধরনের, যেমন 10 এর পূর্বে 2 লাগালে সেটা দ্বিগুণ হয়, 3 লাগালে 3 গুণ হয়, সেম এই ব্যাক মানে যে 100, 100 এর পূর্বে যখন আপনি 2 লাগাবেন তখন 200 মানে দ্বিগুণ হবে, 3 লাগালে 3 গুণ, 4 লাগালে 4 গুণ। ঠিক আছে, তো দেখেন আপনাকে যদি আমি বলি ব্যাক মানে আপনি মনে রাখবেন কি? শো। এটা আমি মনে রাখতে বলছি, শো মানে কি? 100। তাহলে আপনাকে যদি বলি 400 লেখেন তাহলে আপনি বলবেন 400। তাহলে স্যারে কি বলে কোরিয়ান ভাষায়? সা। আর শো মানে কি? শো মানে ব্যাক। 400। দেখেন 400। সা মানে কি? 4। আর ব্যাক মানে কি? শো। 400। ঠিক আছে, এভাবে আপনি 500, 700, 800, 900। তাহলে আমি যদি বলি 900, তাহলে 9, এই যে 9 আর এই যে ব্যাক মানে শো, 900। এভাবে আপনাকে এখন পর্যন্ত যতখানি আমি শিখাইলাম আপনি 9,900, 9,000 না, 999 পর্যন্ত আপনি পারবেন। তো আমি 999 এর মধ্যে একটা সংখ্যা আপনাদেরকে ট্রাই করে দেখাচ্ছি। ধরেন আপনাদের কাছে এমন একটা কঠিন সংখ্যা আমি বলি, ধরেন 679। একটা সংখ্যা মোটামুটি ধরতে গেলে কঠিন বলতে পারেন। ঠিক আছে, তাহলে 600, আপনার কথা মনে রাখেন আমি যা উচ্চারণ করতেছি মুখ দিয়ে তাই। 6 600। শো মানে কি? ব্যাক। 600, 600 ভালো করে বুঝছেন? 600 7 7 10 9। 600 7 10 9 89। 600 7 10 9, দেখেন যা বলছি 600 7 10 9। সেম জিনিসগুলো আপনি শুধুমাত্র চিন্তা করবেন এইভাবে। 600, শো মানে কি? ব্যাক। তাহলে 600, শো মানেই ব্যাক। 600 7 10 9 79। 7 10 9 79। 7 10 9 79। আশা করি এভাবে আপনারা একদমই 999 এর মধ্যে যে কোনো সংখ্যা অনায়াসে পারবেন। আসেন আমি আরেকটা সংখ্যা আপনাদেরকে ট্রাই করে দেখাচ্ছি।
হয়তোবা আপনাদের কাছে আরো কঠিন সংখ্যা থাকতে পারে, বাট আমি এখন আপাতত সংখ্যা নিতে চাচ্ছি না আপনাদের মধ্যে থেকে, কারণ এক একজন এক একটা বলবেন, ক্লাসটা আর কি লং টাইমে চলে যাবে। তা আসেন, আপনারা বলতে পারেন 893 ধরি একটা সংখ্যা, তাহলে আপনি বলবেন 8 শো, এই এক মানে শো, 800, 9 10 3, 9 10 3, 93। ঠিক আছে, আপনি হয়তো বা প্রথম অবস্থায় পারবেন না, তখন আপনি লিখে নেবেন 800 9 10 3। এরপরে আপনি ট্রান্সলেট করার চেষ্টা করবেন, যখন আপনি পারবেন তখন আর এই পুরোগুলো এগুলো লেখার প্রয়োজন হবে না। এভাবে আপনি 999 পর্যন্ত অনায়াসে পারবেন। এবার আসেন আমরা 1000-এ চলে যাব, কারণ 1000-এর জন্য আলাদা একটা 1000-এর জন্য আলাদা একটা সংখ্যা আছে। সন মানে কি? হাজার, যেটাকে 1000 বোঝায়। সন মানে কি? হাজার, যেটাকে 1000 বোঝানো হয়। তাহলে এখন এই সনের পূর্বে যদি 2 লাগান 2000, 3 লাগালে 3000, 4 লাগালে 4000, এভাবে 9 পর্যন্ত আপনি দিতে পারবেন। 9 লাগালে 9000। ঠিক আছে? তাহলে দেখেন, আপনি সনের পূর্বে যদি 9 আর তার সাথে যদি সন লাগান, তাহলে কি বোঝাবে? 9000। এখন 9 কে আপনি কোরিয়ান ভাষায় লিখলেন যে খু মানে 9, খু সন 9000। তাহলে আপনি কি শিখলেন? খুসন। খুসন মানে কি? 9000। ঠিক আছে? মানে এটাকে আপনি সন মানেই তো শিখলেন হাজার। যেমন আমরা ব্যাক মানে কি? শো। তাহলে সন মানে কি? হাজার। তাহলে আপনাকে যদি বলা হয় 9000, তাহলে কি বলবেন? 9 আর হাজার মানে তো সন। সন মানে কি? হাজার, আর হাজার মানে সন। তাহলে 9000। তাহলে আপনি লিখলেন ধরেন 9000। তো সেক্ষেত্রে 9 ট্রান্সলেট করেন 9, আর হাজার ট্রান্সলেট করেন সন মানে হাজার, 9000। এভাবে এখন আপনি কি করতে পারবেন? 9999 এর মধ্যে যে কোনো সংখ্যা অনায়াসে পারবেন। দেখেন কিভাবে 9999 এর মধ্যে যে কোনো সংখ্যা আপনি পারেন। তো ধরেন আমি আপনাকে বললাম 5797 দিই, 97 দিলাম। মোটামুটি একটা সংখ্যা বলতে পারেন। ঠিক আছে? এখন একটু খেয়াল করে দেখেন তো, এই যে 5797, তাহলে 5, তারপরে 1000, 7, 100, 9, 10, 7, 97। তাহলে এটা আপনি সহজেই চিন্তা করেন, 5 আর হাজারে কি বলা হয়? সন। 5000। সন মানে কি? হাজার। তাহলে ও সন, 5 এ বলা হয় ও, আর সন মানে হাজার, 5000। এবার 7, 7 সিল মানে 7, 700। ব্যাক মানে কি বলেন তো? ব্যাক মানে শো। 700, 9 9 10 7, 9 10 7, 97। তাহলে উ সন, উ মানে হচ্ছে 5 আর সন মানে হাজার, 5000, 5000। হাজার মানে সন আর সন মানে হাজার, ব্যাক মানে শো আর শো মানে ব্যাক। তাহলে আপনাকে যদি বলা হয় 500, তাহলে আপনি কি বলবেন? 5 তার সাথে শো, শো মানে কি? ব্যাক, 500। তাহলে দেখেন এখানে আমি যেহেতু 5000 বললাম, উ মানেই 5 আর সন মানে হাজার, 5000। এ সিল মানে কি? 7, আর ব্যাক মানে শো, 700। মানে আমি মুখে যা উচ্চারণ করতেছি কোরিয়ান ভাষায় ঠিক তাই লিখতেছি। দেখেন 5000, এটা কি 5000 না? তাই আমি লিখলাম 5, এই যে হাজার, 700, এই দেখেন 700, 9 9, যেহেতু এটা আমরা একবার উচ্চারণ করবো, 9 10 7, এই দেখেন 9 10 7, 9 10 7, 97। এই বিষয়টা আশা করি এভাবে আপনারা ট্রাই করলে একদম অনায়াসে পারবেন। তো প্রথমে আপনারা ভেঙে ভেঙে ট্রাই করবেন। যেমন আমি বললাম 5000, তাই আমি লিখছি দেখেন 5000, 700, 9 10 7, 97। এভাবে আপনারা হয়তো প্রথমে লিখে নিয়ে তারপরে ট্রাই করবেন। আর যখন শিখে যাবেন তখন আপনাদের আর কোনো কিছুর প্রয়োজন হবে না।
এবার আসেন ৯,৯৯৯ পর্যন্ত আমরা ক্লিয়ার হয়ে গেলাম ইনশাল্লাহ। এবার আমরা কি করব, ১০,০০০ শিখবো। তো ১০,০০০ বলা হয় মান। মান মানে কত? এই মান মানে কিন্তু ১০,০০০। মান মানে ১০,০০০। এই মান মানে ১০,০০০ বোঝায়। এখন এই ১০,০০০ দিয়ে আপনি ৯৯,৯৯৯ পর্যন্ত অনায়াসে লিখতে পারবেন। কিভাবে? দেখেন, এই যে মান মানে যে ১০,০০০, এই ১০,০০০ এর পূর্বে যখন ২ লাগাবেন তখন সেটা দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ মানের পূর্বে ২ লাগালে দ্বিগুণ হবে, ৩ লাগালে ৩ গুণ, ৪ লাগালে ৪ গুণ, এরকম হয়ে যাবে। তো আমি যদি সেভাবে বলি ৯০,০০০ আমি লিখবো, তাহলে মান মানে যে ১০,০০০ তার আগে কত লাগালে ৯০,০০০ হয়? ৯ লাগালে। তাহলে 9 লাগা দেন, ৯ কি বলা হয়? খু, খুমান, অর্থাৎ ৯০,০০০। ঠিক আছে? ৯ 10 এ ৯০,০০০। মান মানে যেহেতু ১০,০০০, আর ১০,০০০ এর পূর্বে আমি ৯ লাগা দিছি, তাহলে ৯ 10 এ ৯০,০০০, এরকমটা বোঝায়। ঠিক আছে? তাহলে ৯০,০০০ যেহেতু হলো, এখন যদি আমি আপনাদেরকে একটা সংখ্যা বলি, মান মানে তাহলে কত হলো? ১০,০০০। তাহলে এই ১০ এর পূর্বে, অর্থাৎ ১০,০০০ এর পূর্বে ২ লাগালে হবে ২০,০০০, ৩ লাগালে ৩০,০০০, ৪ লাগালে ৪০,০০০, এভাবে প্রত্যেকটা ঘর ফিল আপ হবে। অর্থাৎ ১০,০০০, ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০, এই ঘরগুলো ফিল আপ হবে। তো এখন যদি আমি আপনাদেরকে বলি যে ধরেন ৯১,৫৮৩, ৯১,৫৮৩। তো ৯১,০০০ যদি আপনি লিখতে চান তাহলে একটু চিন্তা করেন তো। সর্বপ্রথম আপনি মনে রাখবেন, এই গণনাগুলো যখন লেখা হয় বা বলা হয়, চিন্তা করতে হবে সবচাইতে বড় যে সংখ্যাটা আছে সেইটা দিয়ে। অর্থাৎ আমি আপনাদেরকে একটু গল্পের সাহায্যে সিস্টেমটা বলে দিই। ধরেন আমাদের কাছে নোট আছে কত কত, ১০,০০০ টাকার সর্বোচ্চ নোট আছে, এরপরে আছে ১,০০০ টাকার নোট, এরপরে আছে কি ১০০ টাকার নোট, এরপরে আছে কত টাকার নোট, এরপরে আছে হচ্ছে মাত্র ১০ টাকার নোট। তো সর্বপ্রথম আমার এই ৯১,০০০ টাকা দিতে হলে সবচাইতে বড় নোট থেকে আপনাকে দিতে হবে। ধরেন তাহলে সবচাইতে বড় নোট ১০,০০০ এর, তাহলে আপনি ৯১,০০০ দিতে হলে আপনাকে কয়টা নোট দিতে হবে? ৯টা। তাই আপনি লিখবেন খু, আর মান মানে ১০,০০০, খু মান মানে ৯০,০০০ হলো। ৯০,০০০ হলো, এখন আপনাকে কি করতে হবে? ১,০০০ দিতে হবে। তো ১,০০০ এর নোট তো আমাদের আছে, সন মানে ১,০০০, হয়ে গেল খু মান সন, খু মান সন। তাহলে খু মান এর অর্থ হচ্ছে ৯০,০০০, আর সন মানে ১,০০০, এই হলো ৯১,০০০। ঠিক আছে? এই ৯১,০০০ হলো। এবার ৫০০, তাহলে ৫ এক বলা হয় ও, আর শ মানে কি? ব্যাক, ব্যাক মানে শো, ৫০০। এবার বলা হয় ৮, তাহলে ৮ এর উচ্চারণ হয় ফাল, ৮, তারপরে ১০ ৩, সাম মানে কি? ৩, ৮ ১০ ৩, ৮ ১০ ৩ ৮৩। এইভাবে মূলত আপনাদের চিন্তা করতে হবে। অর্থাৎ বড় সংখ্যাগুলো যখন আসবে তখন ওই বড় সংখ্যার যে একটা ঘর, অর্থাৎ এই যে ৯১, ৯২, ৯৩ বলেন, এটা মূলত ৯০ এর ঘর। আবার যদি ৮১, ৮২, ৮৩, ৮৪, এভাবে যদি ৮৯ পর্যন্ত হয় সেটা হয় ৮০ ঘর। আবার যদি দেখেন যে ৬১, ৬২, ৬৩ বা ৫১, ৫২, ৫৩, যদি ৫১, ৫২, ৫৩, ৫৪ এভাবে ৫৯ পর্যন্ত হয় সেটা মনে রাখবেন ৫০ এর ঘর। তো ৫০ এর ঘরে ধরেন ৫৩,০০০ আছে, বুঝেন? তো ৫৩,০০০ হলে আপনাকে কি করতে হবে? সর্বোচ্চ বড় নোট দিয়ে দিতে হবে। অর্থাৎ প্রথমে আপনি ৫০,০০০ দিতে পারবেন। অর্থাৎ ১০,০০০ টাকার নোট দিয়ে আপনি কি করতে পারবেন? ৫০,০০০ হয়তোবা দিতে পারবেন, বুঝলেন? এই ৫০,০০০ দেওয়ার পরে আপনাকে অতিরিক্ত আরো ৩,০০০ দিতে হবে, সেক্ষেত্রে আপনাকে ১,০০০ টাকার নোট ৩ দিয়ে দিবেন। এইভাবে চিন্তা করবেন। অর্থাৎ সাপোজ ধরেন আছে কত? ৫৩,৭৮৯, এরকম আছে। তো এখন এই যে ৫৩,০০০ যদি চিন্তা করেন তাহলে আপনাকে বুঝতে হবে আগে ৫০,০০০ এর বিষয়টা। তাহলে মান মানে কত? এই মান মানে কত? ১০,০০০। আর তার পূর্বে যখন ও লাগাবেন তার মানে ও মান মানে ৫০,০০০ হলো। কিন্তু আমাকে আরো ৩,০০০ দিতে হবে। তাহলে সন মানে কি বলেন তো? সন মানেই হাজার, বাট কয় হাজার দিতে হবে? ৩,০০০। তাই এখানে লাগাবেন সাম, সাম সন। তাহলে ও মান এর অর্থ হচ্ছে ৫০,০০০, আর সাম মানে ৩, আর সন মানে হাজার, ৩,০০০। তাহলে এই হলো ৫৩,০০০। এবার আসেন ৭০০। তাহলে ৭ এ কি বলা হয়? সিল, ৭, আর ব্যাক মানে শো, এই ৭০০। এবার কি করবেন? ৮ ১০ ৯, তো ৮ এক বলা হয় ফাল, ৮, এই যে ১০, আর এই ৯, ৮ ১০ ৯ ৮৯। এভাবে মূলত আপনি যদি কল্পনা করেন তাহলে ৯৯,৯৯৯ পর্যন্ত ইনশাল্লাহ আপনারা অনায়াসে পারবেন। এবার বিষয় হচ্ছে যে ১০,০০০ যদি লিখতে চান
1 লক্ষ যদি লিখতে চান, 10 লক্ষ যদি লিখতে চান, কিভাবে লিখবেন? তো তার আগে আমাদের লিখতে হবে কি? তার আগে আপনাদের চিন্তা করতে হবে শিপ। শিপ মানে কত? 10। তারপরে ব্যাক মানে কত? 100। তারপরে সন। সন মানে কত? 1000। আর মান মানে কত? মান মানে হচ্ছে 10,000। এবার আসেন, মান মানে 10,000। এখন আপনি 1 লক্ষ ধরেন লিখতে চান। সাপোজ আমি এখানে দেখাই দিই 1 লক্ষ আপনি লিখবেন। তো এই বড় সংখ্যাগুলো 1 লক্ষ থেকে শুরু করে 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ, 1 কোটি এগুলা লিখতে গেলে আপনাকে চিন্তা করতে হবে সবসময় যে 1 লক্ষ লিখতে আপনার কয়টা শূন্য লাগে। তো দেখেন 1 লক্ষ লিখতে শূন্য লাগে আমার হচ্ছে 5টা। তো এখন সবসময় বড় সংখ্যার জন্য কমন রাখবেন মান। মানের মধ্যে কয় শূন্য আছে? 4 শূন্য। আর আমাদের প্রয়োজন কয় শূন্য? 5টা শূন্য। তাহলে 5টার মধ্যে মান দিয়ে যদি আমি 4টা শূন্য ফিল আপ করে ফেলতে পারি, তাহলে আমার আর শূন্য কয়টা দরকার? একটা। তার মানে আমার প্রয়োজন একটা শূন্য। তাহলে একটা শূন্য কার মধ্যে পাওয়া যায়? আপনাদের সামনে অবশ্যই দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে 10 এর মধ্যে। তাই এখানে লাগা দেন শিপ। তাহলে এই যে বিষয়টা দেখেন, আবার বলতেছি, ধরেন 1 লক্ষ লিখবেন। 1 লক্ষ লিখতে হলে তো আপনি জানেন 5টা শূন্য লাগে। এখন যত এই 1 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ এই বড় বড় সংখ্যাগুলো লিখতে গেলে আপনাকে মান শব্দটা সবসময়ের জন্য কমন রাখতে হবে। তো মানকে আমি রেখে দিলাম, যেহেতু আমার শূন্য দরকার 5টা, আর মানের মধ্যে শূন্য আছে হচ্ছে 4টা। তাহলে এই 5টার মধ্যে থেকে শূন্য দরকার, তার মধ্যে মান দিয়ে 4টা ফিল আপ হয়ে গেল। তাহলে আমার আরো একটা শূন্য দরকার, সেই শূন্যটা কোথায় পাবো? শিপ, অর্থাৎ 10 এর মধ্যে। তো আমি 10টাকে এখানে নিয়ে নেব। তাহলে এটার উচ্চারণ আপনারা কি করবেন? শিপ মান। দেখেন আমি কিন্তু আপনাদের একটু আগে বলে দিছি, বিয়োগ বাচমের পরে নিউন থাকলে বিয়োগকে ম পড়বেন, শুধু নিউন না মিউন থাকলেও ম পড়বেন। তাহলে তাই যদি হয়, তাহলে এখানে কি বিয়োগের পরে মিউম আছে কিনা? তাহলে এটা উচ্চারণ কি শিপ মান নাকি শিব মান? কোনটা সঠিক? আশা করি আপনারা নিজেরাই নির্ধারণ করে ফেলছেন যে নিচেরটা সঠিক। তবে এটা ময়ে ময়ে আকার দন্তন্য মানও উচ্চারণ করতে মানে একই বিষয়। হ্যাঁ, তাহলে সহিষ্যি, তারপরে ময়ে ময়ে আকার দন্তন্য শিবমান, একই বিষয়। তাহলে মনে রাখবেন যে এটা উচ্চারণ হবে নিচেরটা। তাহলে এইটা বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। তাহলে সেই অনুযায়ী আপনাকে যদি এখন বলি যে ধরেন আপনি কত লিখবেন, আপনি লিখবেন হচ্ছে 10 লক্ষ। তো 10 লক্ষ লিখতে কয়টা শূন্য লাগে? 10 লক্ষ লিখতে আপনার শূন্য লাগে হচ্ছে 6টা। তা আমি বলেছিলাম বড় সংখ্যাগুলো লিখতে আপনাকে মান শব্দটা কমন রাখতে হবে। তাহলে 10 লক্ষ লিখতে 6টা শূন্য দরকার, বাট মান দিয়ে ফিল আপ হয় 4টা শূন্য, মনে রাখবেন। তাহলে আপনাকে কয়টা শূন্য দরকার? আরো 2টা শূন্য দরকার, কারণ আমাদের টোটালি 10 লক্ষ লিখতে 6টা শূন্যের প্রয়োজন হয়, বাট আমাদের শূন্য আছে মানের মধ্যে 4টা, তাহলে আরো 2টা লাগে। 2টা শূন্য আপনি কার মধ্যে পাবেন? ব্যাক। খেয়াল করে দেখেন, তাই এখানে লাগা দেবেন ব্যাক। ব্যাক। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এভাবে মূলত আপনি যদি 10 লক্ষ থেকে আপনি যদি 1 কোটি চলে যান, কত? 1 কোটি যদি আপনি চলে যান, 1 কোটি লিখতে গেলে একটু খেয়াল করে দেখেন তো কয়টা শূন্য লাগে? 7টা শূন্য লাগে। তাহলে 7টা শূন্য যদি আপনার লাগে, আপনার শূন্য মান তো কমন রাখতে হবে বড় সংখ্যা লিখতে গেলে। মান দিয়ে ফিল আপ হয় 4টা শূন্য। তাহলে আমার 7টা শূন্য প্রয়োজন। তাহলে 4টা ফিল আপ হলে আরো 3টা। 3টা কার মধ্যে পাবেন? সন। সম্মান, অর্থাৎ 1 কোটি। এভাবে মূলত এই সংখ্যাগুলো আপনি তৈরি করে নিয়ে শিখতে পারেন। যখন এভাবে আপনি শিখে ফেলবেন, তখন আপনি অনায়াসেই একদমই খুব সহজেই আয়ত্ত করতে পারবেন। এই যে সংখ্যাগুলো আমি বললাম, এখন আপনি যে কোনো সংখ্যা সহজেই আপনি কি করতে পারবেন? আয়ত্ত করতে পারবেন। তবে আপনাদের এত বেশি প্রয়োজন হবে না, আপনাদের হয়তোবা লক্ষ্য পর্যন্ত শিখলেই এনাফ। বাট আমি 10 লক্ষ আর 1 কোটিটা শেখাই দিলাম, লক্ষ্য পর্যন্ত শিখলে আপনাদের জন্য একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো আপনারা এইভাবে চিন্তা করবেন, এই গণনাটা আপনাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে। এই গণনাটা আসলে পরীক্ষায় বিভিন্ন রকম ভাবে আসে, যেটা আমি আপনাদের সাথে প্রথমেই আলোচনা করছি। তো আশা করি এই গণনাটা যদি আপনারা এভাবে ট্রাই করেন, ক্লাসটা আমি আপলোড করব ইনশাল্লাহ ইউটিউবে। যাদের হয়তো বা একবার দেখে খুব বেশি বুঝতে পারেননি, মোটামুটি বুঝতে পারছেন, তারা চাইলে আরেকবার দেখে এটা একদম ক্লিয়ার করে নিতে পারেন। মনে রাখবেন গণনা থেকে কি কি কোশ্চেন গুলো আসে বা কি কি কোশ্চেনে হেল্প করে বা কি কি কোশ্চেনের সাথে এটা রিলেটেড আছে, সেটা মূলত আমি আলোচনা করে দিছি, বাকিটা দেখে নেবেন ইনশাল্লাহ। তো এখন বলেন এই গণনা সম্পর্কিত আপনাদের কোনো সমস্যা আছে কিনা? যে আমরা আজকে সাইন ও করে নিয়ে আলোচনা করছি, এর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন। কি বলতে ভাইয়া, গণনাটা আমি আজকেই মানে ক্লিয়ার ভাবে হয়েছে আমার। আমি যেরকম এই
স্যারের আমি পিরিয়ড জানতাম, কিন্তু হলো আমি এই যে 24 সালে ভাষা বাংলাদেশে পরীক্ষা দিয়েছিলাম, আমার লিসেনিং এর 2টা ছিল, হয়তো 47,000-এর উপরে। 47,000 কত টাকা ছিল, দুইটা দুইটা ছিল আমার, আমি কিন্তু হয়তো ভুল করছি, আমি 125 পেয়েছি ভাই। তবে আমার সন্দেহ আছে, তোমার সম্ভবত ভুল হয়েছে। আমার আজকে ক্লিয়ার হয়েছে ভাই, আমি আর একবার আমার ভিডিওটা দেখার পর হয়তো আমার একদম মানে ক্লিয়ার হবে। যাই হোক, আশা করি আপনারা ওই গল্পটা যদি মনে রাখেন 6 থেকে 9 এইভাবে আমাকে 10 পর্যন্ত শেখানো হবে। 6 থেকে 10 পর্যন্ত ওইটুকু জিনিস বেশি গুরুত্ব দিবেন, হ্যাঁ। হ্যাঁ? তাতে 1 থেকে 10 পর্যন্ত যদি আপনি পারেন তাহলে সব জিনিসগুলো সহজে পারবেন। যাই হোক, ইনশাআল্লাহ। আর কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। এই গণনা নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে, আমি জানি আপনারা অনেকেই পারেন, অনেক পারেন বলতে অনেক ভালো পারেন, বাট হয়তোবা এইভাবে অনেকে শেখেননি, হয়তোবা অন্যভাবে শিখছেন। হ্যান্ড রাইজ করার দরকার নাই, যদি কথা বলেন সরাসরি বলেন, সমস্যা নেই। নাজমুল হক ভাই, আপনি এখন জয়েন করতেছেন, আমরা ক্লাস ইনশাল্লাহ শেষ করে ফেলছি। ইনশাল্লাহ ক্লাসটা আপলোড করা হবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। বাট আপনাদের হয়তো বা কারো কোনো প্রশ্ন নাই, কারো কোনো হ্যান্ড রাইজ করার দরকার নাই, সরাসরি যদি মনে চায় আপনারা প্রশ্ন করতে পারেন। ভাই ক্লাসটা অবশ্যই আপলোড করে দিবেন, কারণ আমিও জয়েন করতে পারিনি। এই একটু আগে জয়েন করেছি, ক্লাসটা মিস করে ফেলেছি। ক্লাসটা লাস্ট যতটুকু দেখলাম মনে হলো অনেক অনেক ভালো ক্লাস এটা, গণনার জন্য। আমি লাস্টের কিছু অংশটুকু দেখেছি। আচ্ছা, আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট বলেন আর পরামর্শ বলেন, সেটা থাকবে। সেটা হচ্ছে আপনারা আমার বেসিক ক্লাসগুলো দেখবেন, সেখানে অবশ্যই ব্যতিক্রম কিছু পাবেন। হয়তোবা অলরেডি আমার সাথে আপনারা আজকে দ্বিতীয় নাম্বার ক্লাস, এখানে হয়তোবা কিছু একটা বুঝতে পারছেন যে ব্যতিক্রমে একটু হলেও কিছু পাচ্ছেন কিনা। এটা মনে করেন যে হ্যাঁ, আজকে আপনাদের ব্যতিক্রম ক্লাস। বলতে গেলে ব্যতিক্রম বলতে গেলে অনেক ভালো, মানে এইভাবে এত ক্লিয়ারলি বুঝিনি আমি। আগেও পড়েছি, আগে আমার প্রায় 50 অধ্যায় পর্যন্ত শব্দার্থ শেষ করা ছিল। বই শেষ হওয়ার কারণে আমি পড়া বাদ দিয়েছি, এখন এই আপনার সাথে আর কি পড়ছি আর কি। আচ্ছা, তো এইভাবে গণনার ক্লাসটা এত সুন্দরভাবে আমি কখনোই বুঝিনি। আজকে লাস্টে যতটুকু দেখলাম এতটুকুর মধ্যে। আচ্ছা, যাই হোক, এখন বিষয় হচ্ছে যে আপনারা অনেকে বই নিয়ে খুব টেনশনে আছেন। বই নিয়ে কোনো চিন্তা করবেন না। প্রথম কথা হচ্ছে আমার ক্লাসগুলো ছোট ছোট, আপনারা কিন্তু খুব অল্প সময়ে ক্লাসটা দেখে একদম সুন্দর করে আয়ত্ত করতে পারবেন, বা ক্লাসে যে শব্দগুলা মানে আপনাদের অপরিচিত আছে সেই শব্দগুলো আপনারা খাতায় নোট করে নিয়ে পড়তে পারেন, যাতে বই আসতে আসতে, বাংলা বই আসতে আসতে আমরা যেন ফার্স্ট পার্টটা কমপ্লিট করে ফেলতে পারি। আর দ্বিতীয়বারে যখন আপনারা মনে রাখবেন, বই যদি আপনি একদম পড়ে একদম গুলায় খায়াও ফেলেন, আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না শুধু বই দিয়ে। কেন জানেন? আপনি সব জানেন, বাট আপনার কোশ্চিন সলভ করার কোনো অ্যাবিলিটি নাই, বা কোশ্চিনের মধ্যে কিছু শর্টকাট পদ্ধতি আছে যেটা আপনাকে একটা কোশ্চিনের দিকে তাকালে আপনার ওই শব্দের দিকে আপনার নজরটা যাবে। পুরা কোশ্চিন পড়তেই হবে না, বা পুরা কোশ্চিনের আপনার অর্থ জানার কোনো প্রয়োজনই হবে না। তাই বলে সব কোশ্চিন যে এরকম হবে তেমন কিন্তু না। তবে কিছু কিছু কোশ্চিন এরকম আছে, কিছু কিছু বলতে অনেক কোশ্চিন আছে, আপনি কোশ্চিনের দিকে তাকানোর সাথে সাথে আপনি বলে দিতে পারবেন এটার অ্যান্সার এটা হবে। অপশনও দেখার প্রয়োজন হবে না, এমনও আছে। ঠিক আছে? তো সেজন্য আমি বলবো যে যেভাবে আমার ক্লাসগুলো আপলোড হচ্ছে, আমি ইনশাল্লাহ সামনের দিকে চেষ্টা করব যে 2টা ক্লাসের মধ্যে একটা অধ্যায় করার। তো হয়তোবা আরো কিছুদিন সময় আমার লাগবে। তো আমি চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা ক্লাসটা একদম সুন্দর করে করবেন, বই আসে আসুক, যতদিন দেরি হয় হোক, সমস্যা নাই। বই আসার আগে যতটুকু করবেন, আর ইনশাল্লাহ বই একবারে যা শেষ করবেন সুন্দর করে শেষ করবেন। দ্বিতীয়বারে খালি চোখ বুলে যাবেন বা রিভাইজ করবেন আর শুধু প্রশ্ন সলভ করবেন। আর যত অ্যাপস আছে খালি পরীক্ষা দিতে থাকবেন, দেখবেন প্রথম অবস্থায় পরীক্ষা দিলে আপনারা মার্কই তুলতে পারবেন না। একদমই মনে হবে যে কিছুই পারতেছি না, ধরতেই পারতেছি না। যদি এই অবস্থা থেকে আপনি কাটায় উঠতে চান, তাহলে আপনাকে পরীক্ষাটা রেগুলার রাখতে হবে। আপনি মার্ক পাচ্ছেন না দেখে, বিরক্ত লাগতেছে দেখে আপনি পরীক্ষা দিবেন না, তাহলে কোনোদিনও আপনি রেজাল্ট ভালো করতে পারবেন না। পরীক্ষা হচ্ছে সবচেয়ে বড়, বেশি গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে? বিভিন্ন অ্যাপস গুলাতে পরীক্ষা দিয়ে দিয়ে মনে করেন নিজের অ্যাবিলিটি বাড়াইতে হবে। আপনি বই যত ভালো পড়েন, ভালো রেজাল্ট কখনো চিন্তা করতে পারবেন না। মনে রাখবেন, বর্তমানে যেরকম প্রতিযোগিতা হচ্ছে, যে আসলে 150 মার্ক আপ করা ছাড়া কোনো বিকল্প নাই। আর আগে 150 মার্ক পাইলেই চিন্তা ভাবনা করছে কি যে চান্স নিশ্চিত হয়ে গেছে। হ্যাঁ, আগে তাই তো হয়েছিল ভাই, বাট কিন্তু এখন তো এরকম হচ্ছে না। আর এখন বর্তমানে যে অবস্থা, যে আপনার
চান্স হইলেই আপনার হয়ে যাবে এমনটা না। তা আমি বলবো যে ছোট ছোট ক্লাস, অল্প কিছু সময় দেন এই ভাষার পেছনে, বাকি সময়গুলো অন্য কাজে লাগান। শুধু এটা নিয়ে পড়ে থাকেন না, তাহলে পরবর্তীতে পস্তাইতে হবে। আর আরেকটা জিনিস, আমি এই যে আপনাদের একটা ভিডিও আপলোড করছি টপিক লেভেল নিয়ে, সব মনে হচ্ছে উঠে পড়ে লাগছে রে ভাই। আরে ভাই, একটা জিনিস তো বোঝার আছে এখানে, যে জিনিসগুলো না বুঝলে তো না।